আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকগণ এবং আমার প্রিয় সহকর্মীগণ এবং এই মুহূর্তে যারা আমার লাইভ ক্লাসটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতো আমি প্রতি রোববার তোমাদের মাঝে হাজির হই। আজকেও হাজির হলাম। আমি আব্দুল সফুর, সহকারী শিক্ষক, বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়, বান্দরবান সদর, বান্দরবান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মূল ক্লাসে ফিরে যাব। মূল ক্লাসে ফিরে যাওয়ার আগে একটু করে তোমরা আমার এই ক্লাসটা একটু শেয়ার করো। তারপর আমরা মূল ক্লাসে ফিরে যাব। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বে আমরা ফিনান্স ও ব্যাংকিং এর ব্যাংক, ব্যাংকার এবং ব্যাংকিং সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব আরেকটা নতুন বিষয় নিয়ে। আমরা আলোচনার পূর্বে একটু করে শেয়ারটা করে দিই আমি, তারপর আমি আলোচনায় যাব ইনশাল্লাহ। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ব্যাংকিং, ব্যাংকিং, ব্যাংকার। তো একটু করে আমরা আলোচনা করি আবার ব্যাংক কাকে বলে। ব্যাংক হচ্ছে একটা আর্থিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আমানতকারীরা মুনাফার উদ্দেশ্যে টাকা জমা রাখে এবং ব্যাংক কর্তৃপক্ষ মুনাফা অর্জনের উদ্দেশ্যে আবার এই বিনিয়োগ করে থাকে এবং গ্রাহক বা আমানতকারী চাহিদা মাত্র এই টাকা ফেরত দিতে বাধ্য থাকে। আর ব্যাংকিং হচ্ছে যে কি, ব্যাংকের যে বৈধ কর্মকাণ্ড রয়েছে, ব্যাংকের ভিতরে যে বৈধ কর্মকাণ্ড রয়েছে সেই সবগুলোকে ব্যাংকিং কার্যক্রম বলা হয়ে থাকে। এবং ব্যাংকার হচ্ছে ব্যাংকিং সেক্টরে যারা কাজ করেন, যারা পরিচালনা করেন এবং যারা আছেন তাদের ব্যক্তিবর্গগুলোকে বলা হয় ব্যাংকার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে পাঠটি যাচ্ছি, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে। এই ব্যাংকিং সেক্টরের একটা উদ্দেশ্য রয়েছে। তো আজকে মূলত আমরা ব্যাংকের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ হলো ব্যাংকের উদ্দেশ্য। ব্যাংকের উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মূল বইয়ের 91 পৃষ্ঠা খোলো। এখানে একটা ব্যাংকের উদ্দেশ্যকে তিনটি ভাগে ভাগ করেছে, তিনটি পর্যায়ে ভাগ করেছে। আমি প্রত্যেকটা পর্যায়ের উপর একটা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম পর্যায়ে হলো 1 নম্বর ক, ব্যাংক মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। অর্থাৎ ব্যাংক মালিক ও ব্যবস্থাপনা পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য বলি। দুই হচ্ছে সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। 3, গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। তা আমি আগে প্রথমে লিখব
ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। বলি ওকে, এখানে এক নম্বরটা হচ্ছে তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন। তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন। 2 সুনাম অর্জন। 3 উন্নয়নে অংশগ্রহণ। 4 সামাজিক অবদান। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমটা হচ্ছে কি, ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলীর প্রথমটা হচ্ছে তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন। একটা ব্যাংকিং প্রতিষ্ঠান যখন আমানতকারী থেকে আমানত গ্রহণ করবে, তখন এই ক্ষুদ্র ক্ষুদ্র আমানত নিয়ে অনেক আমানত হয়ে যাবে এবং এই আমানতগুলো উপযুক্ত স্থানে বিনিয়োগের জন্য একটা ব্যবস্থা হয়ে যাবে। তো এখন ব্যাংক যখন একটা মুনাফা অর্জনের উদ্দেশ্যে, অর্থাৎ একটা সেক্টরে এই তহবিলগুলোকে বিনিয়োগ করবে, তো এই তহবিল বিনিয়োগ করা যে ক্ষুদ্র ক্ষুদ্র মূলধনগুলো, গ্রাহকের ক্ষুদ্র ক্ষুদ্র মূলধনগুলোকে একত্র করে যে একটা ফান্ড হয়েছে, ব্যাংকের মধ্যে ফান্ড হয়েছে, এই ফান্ডটা আবার বিনিয়োগ করার জন্য যে একটা ব্যবস্থা নিতে হয়, কারণ ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তো এখন এই তহবিলের বিনিয়োগ ও মুনাফা, সঠিক বিনিয়োগ এবং মুনাফা অর্জন করা, এটা হচ্ছে ব্যাংকের একটি প্রধান উদ্দেশ্য। সুনাম অর্জন। 2 নম্বর হচ্ছে সুনাম অর্জন। প্রত্যেক ব্যক্তি কিংবা প্রত্যেক আর্থিক প্রতিষ্ঠান, যে কোনো কেউ একটা তাদের সুনামের উপর বেশি জোর দিয়ে থাকে। সবাই চায় একটা ভালো হোক, একটা প্রতিষ্ঠান ভালোভাবে চলুক এবং ব্যক্তি ক্ষেত্রে সে ব্যক্তিটি ভালো হোক, যার সে একটা সুনামের চায়। কিন্তু একটা আর্থিক প্রতিষ্ঠান সেটা চাইবে ব্যাংকিং সেক্টর যেন সুনামের সাথে সে ব্যাংকিং সেক্টর পরিচালনা করতে পারে। তা এখন যে ব্যাংকের সুনাম যত বেশি, সেই ব্যাংকের দিকে গ্রাহকরা ঝুঁকে পড়ে। তো এক্ষেত্রে ব্যাংকের সুনাম বৃদ্ধি করা একটা ব্যাংকের একটি উদ্দেশ্য। উন্নয়নে অংশগ্রহণ। এখন মুনাফা অর্জনে যদি ব্যাংকিং সেক্টরের উদ্দেশ্য হয়ে থাকে, এভাবে হলে হবে না। অনেক সময় এই ব্যাংকিং সেক্টরগুলোকে বিভিন্ন উন্নয়ন কাজে অবদান রাখতে হবে। তো সরকারের বিভিন্ন উন্নয়ন কাজে, দেশের উন্নয়ন কাজে, বিভিন্ন উন্নয়ন কাজে অবদান রাখা একটা ব্যাংকিং সেক্টরের আরেকটি উদ্দেশ্য। অর্থাৎ সরকার বিভিন্ন সময় উন্নয়ন কাজের জন্য বিভিন্ন এই অর্থের সমস্যা হতে পারে, এবং কিংবা ব্যাংকিং সেক্টরে অতিরিক্ত মুনাফা অর্জনের ফলে যে আয়কর দিয়ে সরকারকে সহযোগিতা করা, এমনটাও হতে পারে। তাই এই ব্যাংকের উন্নয়নে অংশগ্রহণ করা ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। সামাজিক অবদান। একটি ব্যাংক যখন প্রতিষ্ঠিত হবে, সেটা গ্রাহকের সাথে সম্পর্ক থাকবে, আবার
সেটা দেশের উন্নয়নের কাজ করবে। এছাড়া আরও অনেক সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করা ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। যেমন আমরা বলতে পারি অনেক অনেক ব্যাংক আছে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড, যেমন একটু উদাহরণস্বরূপ আমরা বলতে পারি উপবৃত্তি প্রদান। অনেক ভালো স্টুডেন্ট আছে যাদেরকে এই অনেক ব্যাংক সেক্টর আছে যারা এই ধরনের মেধাবী ছাত্রদেরকে বেছে নিয়ে একটা উপবৃত্তি প্রদান করে থাকে। এছাড়া অনেক অনেক সামাজিক কর্মকাণ্ড রয়েছে যেগুলোতে অংশগ্রহণ করা ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। এখন আমরা ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলো আমরা জানলাম। এখন আমরা জানব সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। খ নম্বর হচ্ছে সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে। সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। ব্যাংকের উদ্দেশ্য। ওকে, এখানে এক নাম্বার হলো নোট ও মুদ্রা প্রচলন। নোট ও মুদ্রা প্রচলন। 2 মূলধন গঠন। 3 বিনিয়োগ ও শিল্পায়ন। 3 মুদ্রা বাজার নিয়ন্ত্রণ। 4 মুদ্রা বাজার নিয়ন্ত্রণ। 5 কর্মসংস্থান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে যে উদ্দেশ্যগুলো পড়েছিলাম সেটা হলো ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলি। এখন আমরা যাচ্ছি সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলি। ওকে, নোট ও মুদ্রা প্রচলন। নোট ও মুদ্রা প্রচলন করেন কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে একমাত্র নোট ও মুদ্রা প্রচলন করবেন। আর অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিভিন্ন সময় নোট ও মুদ্রা প্রচলন করার জন্য অবহিত করে থাকেন, কিন্তু নোট ও মুদ্রা প্রচলন করেন কেন্দ্রীয় ব্যাংক। এখন এই নোট এবং ব্যাংকিং সেক্টরে যে চেক রয়েছে বা চেকের মাধ্যমে যে বিনিময় হয় সেটা অনেক সময় মুদ্রার মতো কাজ করে। তো এখন যেমন কেউ আমার কাছ থেকে 10,000 টাকা পাচ্ছে, আমি একটা 10,000 টাকার চেক লিখে দিলে এটা ঠিক টাকার মতো লেনদেন হচ্ছে, টাকার মতো বিনিময় হচ্ছে, টাকার মতো কাজ হচ্ছে। তো এখানে নোট ও মুদ্রা প্রচলন করার একটা উদ্দেশ্য। মূলধন গঠন, এর আগেও বলেছি, একটা ব্যাংক গ্রাহকের বা আমানতকারীর কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ইয়ার মাধ্যমে আমানত গ্রহণ করে একটা বড় মূলধন গঠন করে। এই বড় মূলধন গঠন করার পর আবার সেটা বিনিয়োগের জন্য প্রস্তুত হয়। অবশ্যই বিনিয়োগের জন্য সব টাকা বিনিয়োগ করা হবে না, পরবর্তীতে সেটা আরেকটু বিস্তারিত বলবো। তাহলে এই মূলধন গঠনও এই যে গ্রাহকের কাছ থেকে আমানতকারীর কাছ থেকে মূলধন গঠন করাও ব্যাংকের একটি উদ্দেশ্য। এরপর আস্তে আস্তে বিনিয়োগ ও শিল্পায়ন।
এই তো মূলধন গঠন করার পরে বিনিয়োগের একটা কথা আসতেছে, এবং এই বিনিয়োগ ও শিল্পায়ন আরেকটি ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। যেমন বিনিয়োগ, ব্যাংক সব টাকা বিনিয়োগ করে না। তারল্য, যদি পুরো টাকাটা বিনিয়োগ করে ফেলে তাহলে তারল্য ঘাটতি পড়বে, আবার তারল্য বেশি রাখলে মুনাফা অর্জন কম হবে। তাই এই ক্ষেত্রে ব্যাংক বিনিয়োগের সঠিক মাত্রা নির্ধারণ করে, প্রকল্প নির্ধারণ করে বিনিয়োগ করে থাকেন এবং শিল্পায়ন করে থাকেন। মুদ্রা বাজার নিয়ন্ত্রণ। 4 নম্বর, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ। ব্যাংক মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে থাকে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে থাকে। তো এই ক্ষেত্রে দেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করা এবং মুদ্রাস্ফীতি ওঠানামা থেকে নিয়ন্ত্রণ করা, এটা ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। এটা কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যাংক একটা অন্যতম সেক্টর। ব্যাংক বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে থাকে। এক্ষেত্রে ব্যাংক যখন কোনো প্রযুক্তি নির্ভর শিল্প কারখানায় বিনিয়োগ করবে তাহলে কর্মসংস্থানের সৃষ্টি খুব কম হবে। যদি শ্রমনির্ভর কোনো প্রতিষ্ঠানে কিংবা শিল্পায়ন বা শ্রমনির্ভর কোনো কর্মসংস্থানের সৃষ্টি হয় তাহলে এখানে কর্মসংস্থানের সৃষ্টি হয়ে যাবে। যেমন এখানে বলা হচ্ছে, দেশের বাণিজ্যিক ব্যাংক দেশের বেকারত্ব দূরীকরণের জন্য সরকারের সাহায্য করা ব্যাংক ব্যবস্থার একটি কাজ। ব্যাংকগুলো যেসব কারবারকে অর্থায়ন করতে পারে সেগুলো অধিক হারে কর্মসংস্থানের সৃষ্টি হয়। যেমন মূলধন নির্ভর প্রযুক্তির বদলে শ্রম নির্ভর প্রযুক্তিতে অর্থায়ন করা, অর্থাৎ যেসব প্রযুক্তিগুলো মানুষের ইনভলভ থাকবে, যেমন রোবটের যদি ইনভলভ থাকে তাহলে কর্মসংস্থানের সৃষ্টি হবে না, কারণ সে রোবটের কাজটা সেরে ফেলবে। যদি শ্রমনির্ভর এই প্রযুক্তি থাকে তাহলে সেখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। ব্যাংক এই বিষয়ে খেয়াল রাখে এবং কর্মসংস্থানের সৃষ্টি করে থাকে। এরপর আসতেছে গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলি। 3 নম্বর, ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলি। ওকে, এখানে 1 নম্বর হলো আমানত, 2 নম্বর হলো নিরাপত্তা, 3 উপদেষ্টা ও পরামর্শদাতা, 4 নম্বর প্রতিনিধি ও ওছি। ওছি 5 নম্বর অর্থ স্থানান্তর, 6 নম্বর জীবনযাত্রার মান উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন, ও সহজীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, সময়ের অভাবে আমি একটু দ্রুত শেষ করব।
তো আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিব ইনশাল্লাহ, একটু মনোযোগ দাও। ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য বলে। এখন ব্যাংক এবং গ্রাহক এই পর্যায়ে আসলো 3 নম্বরে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে। তো আমানত, আমানত আমানত কি? ব্যাংক যখন একটা নির্দিষ্ট হিসাবের মাধ্যমে ব্যাংকে টাকা জমা রাখবে, এটা হচ্ছে আমানত। অর্থাৎ এই আমানতকে আমানত তৈরি করা প্রদানের একটি ব্যাংকের একটি উদ্দেশ্য, ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। অর্থাৎ আমানত গ্রহণ করে ব্যাংক মূলধন গ্রহণ করবে আর পরবর্তী সেটা বিনিয়োগের সিদ্ধান্ত নেবে, এর আগে এটা বলা হয়েছে। এরপর হচ্ছে কি ব্যাংক একটু বলা যায় ব্যাংক আমানত 3 প্রকার রয়েছে: চলতি আমানত, স্থায়ী আমানত ও সঞ্চয় আমানত। একজন মক্কেল কিংবা গ্রাহক যে আমানত গ্রহণ করতে চায় সেটাই গ্রহণ করতে পারবে। নিরাপত্তা, নিরাপত্তা হচ্ছে এখানে ব্যাংক অবশ্যই একজন গ্রাহক বা আমানতকারীর তার নিরাপত্তা দিবে, কেমন? তার অর্থের নিরাপত্তা। এখানে প্রধান কথা হচ্ছে কি অর্থের নিরাপত্তা দিতে হবে। তো উনি আগে ব্যাংক অর্থের নিরাপত্তা দেবে, অন্যান্য এরপরে অন্যান্য নিরাপত্তার প্রয়োজন হলে সেটা দেবে। এটা ব্যাংক গ্রাহককে নিরাপত্তা দেওয়ার যেটা আরেকটি অন্যতম উদ্দেশ্য। উপদেষ্টা বা পরামর্শদাতা, ব্যাংক বিভিন্ন সময় আমানতকারীর উপদেষ্টা ও পরামর্শদাতা হিসেবে কাজ করে। আমানতকারী কোনো একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাচ্ছে, এখন কীভাবে তুলবে, কীভাবে তুললে ভালো হয় ইত্যাদি ইত্যাদি পরামর্শ ব্যাংক দিয়ে থাকে। এই ধরনের পরামর্শ দেওয়াও ব্যাংকের একটি উদ্দেশ্য। প্রতিনিধি বা ওসি, ব্যাংক অনেক সময় গ্রাহকের প্রতিনিধি বা ওসি হিসেবে কাজ করে। এখন আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি, আমি একটা বড় কয়েকটা বিল্ডিংয়ের মালিক, আমি এটা বিল্ডিংটা ভাড়ায় চালাই। তো এই ক্ষেত্রে ভাড়াগুলো আমি সরাসরি যারা আমাদের ভাড়াটিয়ে থাকে তাদের কাছ থেকে আদায় করতে পারতেছি না, কিংবা সময় সাপেক্ষ। এই ক্ষেত্রে যদি ব্যাংকের মাধ্যমে সেটা ব্যাংক আমার হয়ে সেটা আদায় করে নেবে, ব্যবস্থা করা হলে সেটা এই ধরনের একটা প্রতিনিধি হিসাবে অনেক সময় ব্যাংক কাজ করে থাকে। এরপর হচ্ছে কি অর্থ স্থানান্তর। ব্যাংক যখন একজন আমানতকারী যখন ব্যাংকে একটা হিসাব করবে, বিশেষ করে চলতি হিসাব বা সঞ্চয় হিসাব করবে, তখন বিভিন্ন সময় দেশ এবং বিদেশে এই আমানতটা বা টাকাটা পৌঁছানোর জন্য ব্যবস্থা করতে হয়। তো এক্ষেত্রে ব্যাংক আমানতকারীর টাকা দেশ বিদেশ যেখানে আমানতকারীর অনুযায়ী পরামর্শ অনুযায়ী এবং আমানতকারীর অর্ডার অনুযায়ী এই ব্যাংক টাকা স্থানান্তর করে থাকে, অর্থ স্থানান্তর করে থাকে। এরপর 6 নম্বর আছে কি জীবনযাত্রার মান উন্নয়ন ও সহজীকরণ। ব্যাংকের আরেকটি সর্বশেষ একটা গ্রাহকের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য হলো জীবনযাত্রার মান উন্নয়ন। আমরা আমাদের দেশ দিন দিন উন্নতির দিকে যাচ্ছে, আমরা দিন দিন একটা ডিজিটালের দিকে চলে যাচ্ছি। তো ব্যাংকিং সেক্টর কেন ডিজিটাল না হয়ে থাকবে? আমরা নিজেরাই দেখতে পাচ্ছি এখন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে মানুষের বা আমানতকারীর জীবনযাত্রার মান বদলে দিয়েছে। ঘরে বসে এখন বিকাশের মাধ্যমে আমরা ব্যাংক থেকে ডেবিট কার্ডের নাম্বার ইনক্লুড করে টাকা তুলতে পারছি। এটা আমি নিজেই করে থাকি, এখন তেমন ঘরের থেকে বাইরে যেতে হয় না। এই লকডাউনের সময় আমার ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি আমার কাজগুলো সম্পন্ন করেছি। তো এই যে আমার জীবনযাত্রার মান উন্নয়ন করে দিল এবং সহজকরণ করে দিল, এটা একটা ব্যাংকের আরেকটি অন্যতম উদ্দেশ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। আমি আশা করি তোমরা এই ব্যাংকের উদ্দেশ্যটা ভালোভাবে বুঝতে পেরেছ। এই 3টা উদ্দেশ্য তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। একটা উদ্দেশ্য হলো যে ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী, সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী, ব্যাংক গ্রাহকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য বলি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে এবং আরও ভালো মতো বোঝার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্ত। আগামী সপ্তাহে ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।